রেল কারখানার গম্ভীর মুখের বন্ধুর দল আবার আগেকার মতো পাভেলকে ঘিরে জড়ো হতে শুরু করেছে। দেশের বুকের ওপরে চেপে বসা, মাথায় রাজার মুকুট পরা সেই রাক্ষসটাকে উৎখাত করার জন্য শিকলে বাঁধা বিদ্রোহী রাশিয়ার চাষিদের নানা চেষ্টার কাহিনী, স্তেপান রাজিন আর পুগাচভের অভ্যুত্থানের বর্ণনা পাভেলের কাছ থেকে শুনত তারা। একদিন সন্ধ্যের দিকে আনার ওখানে যখন অন্য দিনের চেয়ে বেশি সংখ্যায় ছেলেমেয়েরা এসে জড়ো হয়েছে, তখন পাভেল ঘোষণা করল সিগারেট খাওয়া ছেড়ে দেবে সে। এই অস্বাস্থ্যকর বদ অভ্যাসটিতে বলতে গেলে সে শিশু বয়স থেকেই অভ্যস্ত। আমি আর সিগারেট খাবো না, অনমনীয় একটা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করল সে। ব্যাপারটা ঘটেছিল অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। উপস্থিত একজন তরুণ বলেছিল যে অভ্যাস, যেমন ধরা যাক সিগারেট খাওয়ার অভ্যাস, ইচ্ছা শক্তির চেয়েও জোরালো। মতভেদ দেখা দিল। প্রথমে এই ইলেকট্রিশিয়ানটি কিছু বলেনি, কিন্তু তালিয়া তার মতামত জিজ্ঞেস করাতে সে শেষ পর্যন্ত তর্কের মধ্যে ভিড়ে গেল। মানুষই তার অভ্যাসকে নিয়ন্ত্রণ করে, উল্টোটা তো নয়। উল্টোটাই যদি হতো তাহলে কি হতো? দিব্যি বলেছ তো কথাটা। একন থেকে বলে উঠল এসবেতায়েভ, বড় বড় কথা বলতে ভালোবাসে করছে কি, কিন্তু এই জ্ঞানগর্ভ সিদ্ধান্তটিও নিজে কাজে লাগায় না কেন? ও তো সিগারেট খায় নাকি? ও জানে যে এটা একটা অতি বাজে অভ্যাস, অবশ্যই জানে, কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়ার মতো মনের জোরও নেই। তারপর গলার স্বরটা বদলে কঠিন অবজ্ঞার সঙ্গে বলল, এই তো অল্পদিন আগেও আমাদের পড়াশোনার আলোচনার বৈঠকে সংস্কৃতির প্রসারে ভারী ব্যস্ত ছিল, কিন্তু তাতে কি ওর বিশ্রী গালাগাল দেওয়ার অভ্যাসটা আটকে ছিল? পাফকাকে যারা জানে তারা সকলেই স্বীকার করবে যে ও খুব ঘন ঘন গালাগাল করে না বটে, কিন্তু যখন করে তখন আর নিজেকে সামলাতে পারে না। নিজে সাধু হওয়ার চেয়ে অন্যের কাছে বক্তৃতা ঝাড়াটা ঢের সোজা। কিছুক্ষণের জন্যে একটা থমথমে নিস্তব্ধতা নেমে এলো। এসবেতায়েভের গলার তীক্ষ্ণতার একটা আশঙ্কার ভাব নেমে এলো যারা জড়ো হয়েছে তাদের সকলের মনে। কোর্চাগিন সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। ঠোঁট দুটোর ফাঁক থেকে ধীরে ধীরে সিগারেটটা সরিয়ে নিয়ে শান্ত স্বরে সে বলল, আমি আর সিগারেট খাবো না। তারপরে কিছুক্ষণ থেমে সে বলল, দিনকার কথা শুনে যতটা নয় তার চেয়েও বেশি আমার নিজের জন্যেই আমি অভ্যাসটা ছেড়ে দিচ্ছি। যে মানুষ একটা বদ অভ্যাস ছাড়তে পারে না সে কোনো কাজের নয়। এবার শুধু ওই গাল পাড়াটার দিকে নজর দিতে হবে। আমি জানি এই নিতান্ত লজ্জাকর অভ্যাসটা আমি ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু এমনকি দিমকাও স্বীকার করছে যে খুব ঘন ঘন খারাপ কথাও আমাকে বলতে শোনেনি। সিগারেট খাওয়াটা বন্ধ করার চেয়ে মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে আসা বন্ধ করাটা বেশি কঠিন। সুতরাং এই মুহূর্তেই আমি এই বদ অভ্যাসটিও ছেড়ে দেবার কথা ঠিক বলতে পারছি না, তবে ছেড়ে দেব নিশ্চয়ই। বরফ পড়া শুরু হবার ঠিক আগে নদীর স্রোত বেয়ে নেমে আসা জ্বালানি কাঠের স্তূপ জমে উঠে মোহানার মুখটা একদম আটকে দিল। তারপরেই শেষ হেমন্তের বন্যা এসে জলের তোড়ে সেই অতি প্রয়োজনীয় জ্বালানি কাঠের স্তূপ এলোমেলো করে নিয়ে ভাসিয়ে নিয়ে গেল। আরেকবার সোলোমেনকা তার লোকজনদের কাজে লাগালো বিপদ থেকে উদ্ধার পাবার জন্য। এবারকার কাজটা হচ্ছে ওই মহামূল্যবান জ্বালানি কাঠকে বাঁচানো। সেই সময় বিশ্রী রকম ঠান্ডা লেগে কয়েকদিন থেকে ভুগছিল পাভেল, কিন্তু অন্য সকলের পেছনে পড়ে থাকবার ইচ্ছে ছিল না তার। এক সপ্তাহ লেগে গেল নদীর ধারে ধারে জ্বালানি কাঠের স্তূপ জড়ো করে তুলতে। ততদিন পর্যন্ত সে তার ঠান্ডা লাগার কথাটা চেপে গিয়েছিল। এতদিন শত্রুটা তার দেহের মধ্যে প্রচ্ছন্ন হয়ে মিশেছিল। বরফের মতো ঠান্ডা জলে হেমন্তের কনকনে ভিজে হাওয়ায় সেই শত্রুটা চাড়া দিয়ে উঠল। ভীষণ জ্বরে পড়ে গেল পাভেল। 2 সপ্তাহ ধরে কঠিন গিঁটে বাথের যন্ত্রণায় সারা শরীরটা যেন তার ছিঁড়ে খুঁড়ে গেল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কারখানায় এসে 22 যন্ত্রটা চালাবার সময়ে খাড়া হয়ে দাঁড়াবার জন্যে পাভেলকে বেঞ্চটা শক্ত হাতে ধরে থাকতে হতো। সর্দার মিস্ত্রি তার দিকে তাকিয়ে তাকিয়ে বিষণ্ণভাবে মাথা নাড়ত। কিছুদিন বাদে শ্রমিকদের চিকিৎসা বিভাগের ডাক্তাররা তাকে কাজের অনুপযুক্ত বলে ঘোষণা করল। কারখানা থেকে মাইনে খালাস দিয়ে দেওয়া হলো তাকে।
এবং যাতে সে অবসরভোগীর মাসোহারা পায় তার জন্য সুপারিশপত্র দেওয়া হলো। অত্যন্ত বিরক্তির সঙ্গে অবশ্য এটা নিতে সে গড়রাজি হয়েছিল। ভারী মন নিয়ে রেল কারখানার কাজ ছেড়ে এলো সে। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে বেড়ায়, কিন্তু প্রত্যেকবার পা ফেলার সঙ্গে দারুণ যন্ত্রণা হতে থাকে। মায়ের কাছ থেকে কতকগুলো চিঠি এসেছে, বাড়িতে একবার যাবার জন্য লিখেছে মা, কিন্তু যতবারই মায়ের কথা ভাবে ততবারই সেবারকার বিদায় নেবার সময় মার শেষ কথাগুলো মনে পড়ে যায়। তুই তো অসুখে ভুগে কাবু না হয়ে পড়লে আমার কাছে আসিস নে বাবকা। প্রাদেশিক কমিটি থেকে তাকে তার কমসমাল কার্ড আর পার্টি সভ্যভক্তির কার্ড দুখানা দিয়ে দেওয়া হলো। বিচ্ছেদের কষ্টটা এড়াবার জন্য বিদায় নেবার আগে বন্ধুদের সঙ্গে যতটা কম দেখা করা সম্ভব তাই করল সে। বিশেষ কাউকে না জানিয়ে শহর ছেড়ে চলে এলো মার কাছে। বৃদ্ধা 2 সপ্তাহ ধরে তার ফোলা পা দুটোয় সেঁক দিল আর মালিশ করল। তারপর 1 মাস বাদে লাঠির সাহায্য ছাড়াই চলে হেঁটে বেড়াতে থাকলো পাভেল। আরেকবার আনন্দে মন ভরে উঠল তার। আসন্ন সন্ধ্যার অন্ধকার কেটে গিয়ে নতুন দিনের আলো ফুটছে। আরেকবার ট্রেনটা তাকে এনে পৌঁছে দিল প্রাদেশিক কেন্দ্রে। 3 দিন বাদে সেখানকার সাংগঠনিক বিভাগ তার হাতে একটা কাগজ তুলে দিল। আঞ্চলিক সামরিক বিভাগকে তাতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাকে সামরিক শিক্ষার্থীদের কোনো একটা দলের রাজনীতির কর্মী হিসেবে কাজে লাগানো হয়। আরও 1 সপ্তাহ বাদে পাভেল তুষারাচ্ছন্ন একটা ছোট্ট শহরে এসে পৌঁছালো 2 নম্বর পল্টনের সামরিক কমিশন হিসাবে। কমসমলের আঞ্চলিক কমিটিও তার উপরে একটা কাজের ভার দিয়েছিল। এখানকার ছড়িয়ে পড়া কমসমল সভ্যদের জড়ো করে স্থানীয় একটা তরুণ সংগঠন গড়ে তোলার কাজ। এইভাবে তার জীবনের আরেকটা নতুন পদক্ষেপ শুরু হলো। বাইরে দম আটকানো গরম। কার্যনির্বাহক কমিটির সভাপতির ঘরের খোলা জানলাটার ফাঁকে একটা চেরি গাছের ডাল ভেতরে উঁকি দিয়েছে। রাস্তার ওপারে পুলিশ গির্জাটার গথিক ধাঁচের ঘণ্টাঘরের ওপরে সোনালি ক্রসটা জলজল করছে। জানলার সামনে নিচের আঙিনায় খাবারের খোঁজে ভারী ব্যাস ছোট্ট আর চারপাশের ঘাসের মতোই সবুজ রঙের সদ্য পালক গজানো রাজহাঁসের বাচ্চাগুলো। কার্যনির্বাহক কমিটির এই বাড়িটা দেখাশোনা করে যে তারই সম্পত্তি এগুলো। কার্যনির্বাহক কমিটির সভাপতি এইমাত্র যে রিপোর্টটা পেয়েছে সেটা পড়ে শেষ করল। মুখের ওপর দিয়ে একটা ছায়া খেলে গেল তার। লম্বা ঘন চুলের ফাঁকে আঙুল চালাতে চালাতে থেমে গেল একখানা বিরাট থাবাওয়ালা গিঁঠে পড়া হাত। বেরেজদভ কার্যনির্বাহক কমিটির সম্পাদক নিকোলাই নিকোলিয়েভিচ লিসিৎসিনের বয়স মোটে 24 বছর, কিন্তু তার সহযোগী কর্মীদের মধ্যে কিংবা স্থানীয় পার্টি কর্মীদের মধ্যে কেউই যেন বিশ্বাস করতে চায় না কথাটা। লম্বা চওড়া জোয়ান মানুষটার গম্ভীর আর মাঝে মাঝে ভয়ানক রকম রাশভারী চেহারাটা দেখে তার বয়স অন্তত 35 বছর বলে মনে হয়। বলিষ্ঠ শরীরখানা তার, মোটা ঘাড়ের ওপর বিরাট মাথাটা দৃঢ়ভাবে বসানো, কটা চোখের তীব্র চাহনিতে ইস্পাত কঠিন উজ্জ্বলতা। শক্ত চোয়াল দেখে বোঝা যায় অত্যন্ত কর্মঠ প্রকৃতির লোক। পরনে তার পায়ের দিকে চামড়ার বেড় লাগানো নীল রঙের পাতলুন এবং খানিকটা বেমানানভাবে বাঁ দিকে বুক পকেটের ওপরে অর্ডার অফ রেড ব্যানার মেডেল আটকানো ধূসর রঙের কুর্তা। তার বাবা আর ঠাকুরদার মতোই লিসিৎসিনও বলতে গেলে ছেলেবেলা থেকেই ছিল ধাতুর কাজের কারিগর। অক্টোবর বিপ্লবের আগেই সে তুলা শহরের কামান তৈরির কারখানায় একটা লেদ যন্ত্র পরিচালনা করেছে। হেমন্তের সেই রাত্রিরে যেদিন এই কামান কারিগরটি কাঁধে রাইফেল ঝুলিয়ে নিয়ে শ্রমিকের রাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করতে যায়, সেদিন থেকে সে ঘটনার ঘূর্ণিজালে জড়িয়ে গেছে। বিপ্লবের আর পার্টির ডাকে কলিয়া লিসিৎসিন একটা সংগ্রামের কেন্দ্র থেকে আরেকটা সংগ্রামের কেন্দ্রে ঘুরে ঘুরে বেরিয়েছে। সাধারণ একজন লাল ফৌজের পদাতিক সৈন্য থেকে অত্যন্ত গৌরবজনক বীরত্ব দেখিয়ে সে উঠে এসেছে পুরো একটা প্রাদেশিক সৈন্যবাহিনীর অধিনায়ক এবং কমিশনারের পদে। যুদ্ধের আগুন আর কামানের আওয়াজ আজ অতীতের ঘটনা। নিকোলাই লিসিৎসিন এখন সীমান্ত অঞ্চলের একটা জেলায় কাজ করছে। শান্ত আর নির্দিষ্ট গতিতে এখানে বয়ে চলেছে জীবনের স্রোত।
কার্যনির্বাহক কমিটির সম্পাদক ইদানিং তার দপ্তরে বসে বসে ফসল সংক্রান্ত রিপোর্ট পড়ে রাত্রির পর রাত্রি অনেকক্ষণ জেগে কাটায়। এখন অবশ্য যে রিপোর্টটা সে পড়ছে সেটা অব্যবহিত অতীতের স্মৃতি জাগিয়ে তুলল তার মনে। এটা একটা সাবধানতা সূচক খবর, টেলিগ্রাফের সংক্ষিপ্ত ভাষায় লেখা। বিশেষ গোপনীয়। বেরেজদফ কার্যনির্বাহক কমিটির সভাপতি লিসিত সিংকে জানানো যাচ্ছে, সীমান্ত এলাকায় ইদানিং পুলিশদের বিশেষ কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সীমান্ত জেলাগুলিতে সন্ত্রাস সৃষ্টি করার জন্য পুলিশরা সীমানা ডিঙিয়ে বড় রকম একটা দল পাঠাবার চেষ্টা করছে। প্রতিরোধের ব্যবস্থা করুন। সংগৃহীত খাজনা শুদ্ধ দামি দামি সমস্ত জিনিসপত্র প্রাদেশিক কেন্দ্রে পাঠিয়ে দেবার জন্য রাজস্ব বিভাগের কাছে প্রস্তাব করুন। জেলা কার্যনির্বাহক কমিটির এই দপ্তর বাড়িটায় কেউ ঢুকলে তাকে এই জানলাটার কাছ থেকে লিসিত সিং দেখতে পায়। মুখ ঘুরিয়ে তাকাতেই সে সামনের বারান্দাটায় পাভেল কোর্চাগিনকে দেখতে পেল এবং এক মুহূর্ত পরেই তার দরজার উপরে ঠুকঠাক শব্দ উঠল। পাভেলের সঙ্গে করমর্দন করার পর লিসিত সিং বলল, বসো, কথা আছে তোমার সঙ্গে। পুরো 1 ঘন্টা ধরে দপ্তর ঘরে নিভৃতে বসে কথাবার্তা বলল দুজনে। পাভেল যখন দপ্তর বাড়ি থেকে বেরিয়ে এলো তখন দুপুর 12টা। বাইরে বেরুতেই লিসিত সিনের ছোট্ট বোনটি বাগানের দিক থেকে ছুটে এলো তার কাছে। ভীরু স্বভাবের বাচ্চা মেয়েটা তার বয়সের তুলনায় দারুণ গম্ভীর। কোর্চাগিনকে দেখেই সে সবসময় খুশির হাসি হাসে। পাভেল তার নামটা ছোট করে নিয়ে তাকে আদর করে আনিহুৎকা বলে ডাকে। এবারও পাভেলকে দেখে সে তার কপালের ওপরে এসে পড়া ছাঁটা চুলের একটা গোছা আলগোছে সরিয়ে নিয়ে সলজ্জ খুশির হাসি হাসল। কলিয়া খুব ব্যস্ত নাকি? জিজ্ঞেস করলো সে। মারিয়া মিখাইলোভনা অনেকক্ষণ থেকে তার খাবার তৈরি করে বসে আছে। ভেতরে চলে যাওয়া নিউটকা, ও একাই আছে। পরের দিন ভোরের আলো ফোটার অনেক আগে 3টে গাড়ি এসে থামলো কার্যনির্বাহক কমিটির বাড়িটার সামনে। হৃষ্টপুষ্ট কতকগুলো ঘোড়া জোড়া আছে গাড়িগুলোর সঙ্গে। গাড়িগুলোর সঙ্গে যে কয়েকজন লোক ছিল তারা নিচু গলায় কয়েকটা কথা বলাবলি করল। তারপর রাজস্ব বিভাগের ঘর থেকে গোটা কতক শিলমোহর করা বস্তা বের করে এনে গাড়িতে চাপানো হলো এবং কয়েক মিনিট বাদে বড় রাস্তার বুক বেয়ে মিলিয়ে গেল চাকার ঘর ঘর শব্দ। এই গাড়িগুলো কোর্চাগিনের নেতৃত্বে ছোট একটা শান্তিদল পাহারা দিয়ে নিয়ে চলেছে। 25 মাইল রাস্তা, তার মধ্যে প্রায় 16 মাইল পথ বনের মধ্য দিয়ে গেছে। এই পুরো পথটা তারা নিরাপদে পার হয়ে এলো এবং দামি জিনিসগুলো পৌঁছে গেল রাজস্ব বিভাগের প্রাদেশিক কেন্দ্রের সিন্ধুকে। এর কয়েকদিন বাদে সীমান্তের দিক থেকে একজন ঘোড়সওয়ার দারুণ জোরে ঘোড়া হাঁকিয়ে এসে ঢুকলো বেরেজদফ শহরে। তার ঘোড়ার মুখে ফেনা জমে উঠেছে। রাস্তা দিয়ে ছুটে চলার সময় পথের ধারের আড্ডাবাজ স্থানীয় লোকেরা বিস্মিত চোখে তার পেছনে তাকিয়ে রইল। কার্যনির্বাহক কমিটির বাড়ির দেউড়িতে এসে ঘোড়সওয়ারটি লাফিয়ে নেমে পড়ল মাটিতে। এক হাতে তার তলোয়ারটি চেপে ধরে ভারী বুটের আওয়াজ তুলে সামনের সিঁড়ি বেয়ে উঠে গেল। দুর্ভাবনায় ভ্রুকুঞ্চিত কপালে লিসিত সিং তার হাত থেকে চিঠিখানা নিয়ে খামের ওপর সই করে দিল। চিঠিখানা পৌঁছে দিয়েই সীমান্ত প্রহরীটি সঙ্গে সঙ্গে ঘোড়ায় চেপে প্রাণীটিকে একটুও বিশ্রামের অবকাশ না দিয়ে তলপেটে পায়ের গুঁতো মেরে জোরে হাঁকিয়ে চলে গেল যেদিক থেকে এসেছিল সেই দিকে। লিসিত সিং তৎক্ষণাৎ পড়ল চিঠিখানা এবং সে ছাড়া আর কেউ জানল না কি লেখা ছিল তাতে। কিন্তু কখন কোন ঘটনা পাকিয়ে উঠছে সেদিকে টনটনে নজর আছে শহরবাসীদের। এখানকার প্রতি 3 জন ছোট ব্যবসাদারের মধ্যে 2 জনই ছোটোখাটো রকম বেআইনি মাল আমদানি রপ্তানি করে থাকে। এই কারবার করতে করতে তাদের এমন একটা সহজাত প্রবৃত্তি গড়ে উঠেছে যাতে কোথাও কোনো বিপদ আসন্ন হয়ে উঠলে সেটা তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারে। ফৌজি শিক্ষা ছাউনির সদর দপ্তরের দিকে দ্রুত হেঁটে চলেছে 2 জন মানুষ রাস্তার পাশে বাঁধানো পথচকুর ওপর দিয়ে। এদের একজন পাভেল কোর্চাগিন, তার কোমরে রিভলভার ঝুলছে। কিন্তু তা দেখে পথচারী দর্শকদের মনে বিস্ময় জাগল না, কারণ ওটা তার অভ্যেস। কিন্তু দ্বিতীয়জন পার্টি কমিটির সম্পাদক ত্রফিমভ, তার কোমরে যে রিভলভার বাঁধা সেইটি কেমন যেন দুর্লক্ষণ বলে মনে হলো। কয়েক মিনিট বাদে কাঁধে বেয়োনেট সাঁটা রাইফেল ঝুলিয়ে সদর দপ্তর থেকে বেরিয়ে পড়ল 12 লোক। চৌমাথার মোড়ে ময়দাকলের বাড়িটার কাছে দ্রুত পায়ে কুচকাওয়াজ করে এলো তারা। পার্টি কমিটির দপ্তরে স্থানীয় কমিউনিস্ট পার্টি এবং কমসমল সভ্যদের বাকি সবাইকে হাতিয়ার বিলি করে দেওয়া হলো।
কার্যনির্বাহক কমিটি সভাপতি ঘোড়া হাঁকিয়ে বেরিয়ে গেল। তার মাথায় কষাক টুপি, কোমরবন্ধনীতে ঝুলছে তার চিরাচরিত রীতি অনুযায়ী মোজার পিস্তলটা। স্পষ্টই বোঝা যাচ্ছে কিছু একটা ব্যাপার ঘটেছে। বড় ময়দানটা আর আশপাশের রাস্তাগুলো নির্জন হয়ে গেল। জনপ্রাণীও চোখে পড়ে না কোথাও। চোখের পলকে ছোট্ট ছোট্ট দোকানঘরগুলোর দরজায় বিরাট আকারের মধ্যযুগীয় কুলুপ পড়ে গেল, আর জানালার ওপরে হুড়কো আটকে শাঁসি বন্ধ করে দেওয়া হলো। শুধু নির্ভীক মুরগি আর শুয়োরগুলো গরমের জ্বালায় বাইরে জঞ্জালের স্তূপ খুঁড়ে চলেছে। শহরের প্রান্তে বাগানগুলোর আড়ালে আড়ালে মোতায়েন করে দেওয়া হলো যারা চারিদিকে নজর রাখবে তাদের। যেখান থেকে ফাঁকা মাঠগুলো আর দূরে মিলিয়ে যাওয়া সোজা রাস্তার ফালিটুকু তারা বেশ ভালো রকম দেখতে পাচ্ছে। লিসিত সিনের কাছে ওই চিঠিতে যে খবরটা এসেছিল তা খুব সংক্ষিপ্ত। গত রাত্রে পদ্দুপসি এলাকায় একটা সংঘর্ষের পর প্রায় 100 জন বলশেভিক বিরোধী ঘোড়সওয়ার সৈন্য দুটো হালকা মেশিন গান নিয়ে সোভিয়েত অঞ্চলে ঢুকে পড়েছে। যথাযোগ্য প্রতিরোধের ব্যবস্থা করুন। ঘোড়সওয়ার দলটি কোন দিকে গেছে তার চিহ্নটা স্লাভুতার বন পর্যন্ত গিয়ে হারিয়ে গেছে। দলটাকে খুঁজে বের করার জন্যে লাল ফৌজের একটা কসাক বাহিনীকে পাঠানো হয়েছে। আজকের মধ্যে কোনো এক সময় কসাক বাহিনী বেরেজদফের মধ্য দিয়ে যাবে। এদের শত্রু বলে ভুল করবেন না। স্বাক্ষর গাভরিলভ, স্বতন্ত্র সীমান্তরক্ষী ফৌজের কমান্ডার। ঘণ্টাখানেকও কাটেনি, শহরমুখ সড়কটার উপরে একজন ঘোড়সওয়ার দেখা দিল। তার প্রায় আধ মাইল পেছনে পেছনে একদল ঘোড়সওয়ার এগিয়ে আসছে। পাভেল কোরচাগিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের চলাফেরা লক্ষ্য করছে। সামনের দিকে যে ঘোড়সওয়ারটি একা এগিয়ে আসছে সে লাল ফৌজের 7 নম্বর কসাক বাহিনীর লোক। শত্রুপক্ষের ঘাঁটি সম্বন্ধে খোঁজ নেবার জন্য বেরিয়েছে, কিন্তু এই ধরনের কাজে সে এখনো আনাড়ি। তাই যথেষ্ট সাবধানতার সঙ্গে সে এগুচ্ছে বটে, কিন্তু পথের ধারে বাগানের আড়ালে চারিদিকে নজর রাখার জন্য যারা মোতায়েন আছে তাদের অস্তিত্ব সম্বন্ধে আন্দাজ করে উঠতে পারেনি সে। সেটা সে বুঝে ওঠার আগেই গাছগাছালির আড়াল থেকে সশস্ত্র লোকের দল রাস্তায় বেরিয়ে এসে ঘিরে ফেলেছে তাকে। এদের কর্তার ওপরে কমসমলের চিহ্ন দেখে বোকার মতো হাসল সে। সংক্ষেপে সমস্ত ব্যাপারটা বলে নিয়ে ঘোড়ার মুখ ঘুরিয়ে সে দ্রুত ফিরে গেল পেছনের ঘোড়সওয়ার দলটির দিকে। তারা ততক্ষণে দুলকি চালে এগিয়ে আসছে। পাহারার কাজে যারা আছে তারা লাল ফৌজের কসাক বাহিনীটিকে এগিয়ে যেতে দিয়ে ফের বাগানের মধ্যে ঢুকে পাহারাদারির কাজে লেগে গেল। কয়েকটা উদ্বিগ্ন দিন কেটে যাবার পর লিসিত সিং খবর পেল যে ওই ঘোড়সওয়ার দলটির ওপরে যে অন্তর্ঘাতী কাজগুলো করার ভার ছিল সেগুলো তারা করে উঠতে পারেনি। লাল ফৌজের ঘোড়সওয়ার বাহিনীর কাছ থেকে তাড়া খেয়ে অল্প কয়েকদিনের মধ্যে তাদের সীমান্তের বেড়া ডেঙিয়ে ওপারে পালাতে হয়েছে। মুষ্টিমেয় জনকতক বলশেভিক, সংখ্যায় তারা মোটে 19 জন, এই জেলায় নতুন সোভিয়েত গড়ে তোলার কাজে উৎসাহের সঙ্গে উঠে পড়ে লেগে গেল। ব্যবস্থাপনার দিক থেকে এলাকাটা নতুন, সুতরাং সমস্ত কিছুই একেবারে গোড়া থেকে গড়ে তোলা দরকার। তাছাড়া সীমান্তের কাছাকাছি হবার ফলে প্রত্যেকের তরফ থেকে সদা সতর্ক প্রহরার দিকে নজর রাখার দরকার পড়ল। লিসিত সিন, ত্রফিমভ, কোরচাগিন আর সক্রিয় কর্মীদের নিয়ে যে ছোট দলটি তারা গড়ে তুলেছে তাদের প্রত্যেকেই সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দিন খাটে। সোভিয়েত সংগঠনগুলির পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হয় তাদের, ডাকাতগুলোকে রুখবার জন্য লড়তে হয়, সাংস্কৃতিক কাজকর্মের সংগঠন গড়ে তুলতে হয়, বেআইনি মাল আমদানি রপ্তানি বন্ধ করার ব্যবস্থা করতে হয়। প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্যে পার্টির এবং কমসমলের যেসব কাজের দায়িত্ব আছে তাছাড়াও এগুলো তাদের উপরি কাজ। ঘোড়ার জিন থেকে লেখার ডেস্কে আর ডেস্ক থেকে ময়দানে, যেখানে তরুণ সামরিক শিক্ষার্থীরা ধৈর্যের সঙ্গে কুচকাওয়াজ করে চলেছে। ঘোরাঘুরি করার পর ক্লাবে আর স্কুলে যেতে হয় এবং তারপর আবার 2-3টে কমিটির সভায় হাজির থাকতে হয়। এই হচ্ছে 2 নম্বর পল্টনের সামরিক কমিশনারের দৈনিক কাজের তালিকা। রাত্রিগুলো তার প্রায় ঘোড়ার পিছে চেপে কাটে। মোজার পিস্তলটি কোমরে বেঁধে নেয়। রাত্রির নিস্তব্ধতা চিরে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, থামো, কে যায়? আর সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে চালান দেওয়া মালে বোঝাই দ্রুতগতি একটা গাড়ির শব্দ দূরে মিলিয়ে যায়। বেরেজদফের জেলা কমসমল কমিটিতে আছে পাভেল কোরচাগিন, লিদা পালেভিক, ভলগাপারের মেয়ে, নীলচে কালো চোখ, মহিলা বিভাগের নেত্রী, আর জেনকা রাজভালিখিন, লম্বা সুন্দর চেহারার তরুণ।
মাত্র অল্প কিছুদিন আগে সে ছিল উঁচু স্কুলের ছাত্র। লোমহর্ষক অ্যাডভেঞ্চারের গল্পের প্রতি রাজভালিখিনের একটা দুর্বলতা আছে। শার্লক হোমস আর লুই বুসেনার সম্বন্ধে সে একজন বিশেষজ্ঞ। ইতিপূর্বে সে পার্টির জেলা কমিটির দপ্তর ম্যানেজার ছিল এবং মাত্র 4 মাস আগে কমসমলে যোগ দিলেও তরুণদের কাছে সে নিজেকে একজন পুরনো বলশেভিক বলে জাহির করত। বেশ খানিকটা ইতস্তত করার পর প্রাদেশিক কমিটি তাকে বেরেজদেবে পাঠিয়েছিল রাজনৈতিক শিক্ষা কাজের ভার নেবার জন্য, একমাত্র এই কারণে যে আর কাউকে পাঠাবার মতো পাওয়া যায়নি।